নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমরা একটু প্রবাদ প্রবচনে চলে যাব, কারণ দেখো প্রবাদ প্রবচন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে তোমাদের টপিক ধরে পড়াতে শুরু করেছিলাম। আর প্রবাদ প্রবচন তো প্রচুর, আর যেহেতু আমি প্রত্যেকটা বর্ণ ধরে ধরে পড়াতে শুরু করেছি, কারণ আমি চাইছি সমস্ত রকম তথ্যটাই তোমাদের কাছে থাক, যার যেটা যখন দরকার হবে সে তখন সেটা বের করে নিয়ে কিন্তু করাতে পারে। সেদিকে তাকিয়ে কিন্তু আমি কোনো তথ্যকে কোনোভাবে বাদ দিচ্ছি না। আমি প্রত্যেকটা আমার পক্ষে যতটা জানা আছে ততটা জ্ঞানী কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার যার যতটা লাগবে সে ততটা শুনবে বা প্রয়োজন অনুসারেই করবে। যে আমি এটা করব ওটা করব না এরকম কোনো বিষয় নয়। গুরুত্বপূর্ণ প্রবাদটা সম্পর্কেই আমি যেমন বলছি, সেই সঙ্গে যত প্রবাদ প্রচলিত আছে সেটাও সম্পর্কে জানাচ্ছি। কারণ কার কখন কোনটা কীভাবে দরকার, কে কীভাবে কাজে লাগবে সেটা তো কোনো বলা যায় না বন্ধু। এই কারণে আমি প্রত্যেকটা আমার জ্ঞানে যা আছে, আমার মস্তিষ্কে যে আমি প্রত্যেকটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার যার যেটা যখন প্রয়োজন হবে সে সেটাকে কাজে লাগাবে, তাহলেই কিন্তু হবে। সেদিক থেকে দেখো বন্ধু, আমি সংক্রান্ত আজ আমার দ্বিতীয় প্রবাদ প্রবচনের ক্লাস, কিন্তু টোটাল এটা 6 নম্বর প্রবাদ প্রবচনের ক্লাস, আর আয়ের উপর ভিত্তি করে এটা কিন্তু দ্বিতীয় ক্লাস। এবং জানো বন্ধু যে প্রবাদ প্রবচন বোঝাতে গিয়ে বোর্ড ওয়ার্ক দরকার হয় না। তোমাদের প্রবাদ প্রবচনটা কী, কোন অর্থে প্রচলিত, কেন উৎপত্তি হলো, সেই তত্ত্বটা জানাতে পারলেই হলো। সেদিক থেকে তাকিয়ে কিন্তু আমি প্রত্যেকটা প্রবাদের যে উৎপত্তির কারণ সেটাকে কিন্তু তোমাদের বোঝানোর কিন্তু চেষ্টাটা কিন্তু করছি। ফলে আজ প্রথমেই তোমাদের যে প্রবাদটা আমি পড়াবো সেটা হচ্ছে, পরপর দেখো বর্ণ ধরে যেমন পড়িয়েছি আদি এর আগের দিন যেখানে শেষ করেছিলাম, তারপর থেকে কিন্তু তোমাদের পড়ানো শুরু করব। যে আজকের প্রথম প্রবাদটা হচ্ছে, আগে হলেম আমি, পিছে হলো মা, হাসতে হাসতে দাদা হলো, বাবা হলো না। একটু ভেবে দেখো বন্ধু, এই কথাটা যে আগে হলেম আমি, পিছে হলো মা, এটা কেমন কথা? হাসতে হাসতে দাদা হলো, বাবা হলো না, মানেটা কি? আসলে বিষয়টা হচ্ছে একটা অর্থহীন হেয়ালি, মানে অসম্ভব কথা যদি কেউ কখনো বলে, সেই অসম্ভব কথা অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। ওটা হচ্ছে আঙুল ঘুরিয়ে পাঁচিল দেওয়া। আঙুল ঘুরিয়ে পাঁচিল দেওয়া মানে কি বলতো? অর্থাৎ ক্ষুদ্র চেষ্টায় মানে বড় কাজ করার একটা প্রয়াস যদি কেউ করে, তখন তাকে ওরকম যে প্রয়াস দেখা যায়, চেষ্টা দেখা যায়, তখন তাকে এই কথাটা বলা হয়। অর্থাৎ সামান্য চেষ্টায় কেউ যদি কোনো বড় কাজ করার একটা প্রয়াস করতে থাকে, তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। হচ্ছে 18 মাসে বছর, এটা বহুল প্রচলিত। যে আমরা জানি 12 মাসেই সাধারণত 1 বছর হয়, 18 মাসে বছর হয় না। আসলে যে বাড়ানো 12 মাসকে 18 মাস করা, এই জন্য দীর্ঘসূত্রতা অর্থে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। তোমরা প্রত্যেকটাই জানো বন্ধু যে আমি প্রত্যেকটা প্রবাদকে কিন্তু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি, যে আসলে এই প্রবাদটার উৎপত্তি কেন হলো, কেন আমরা এটাকে ব্যবহার করব। বইয়ে সাধারণত লেখা থাকে কি জানো, 18 মাসের বছর, মানেটা দেওয়া থাকে দীর্ঘসূত্রতা, কিন্তু আমি ব্যাখ্যা করে বলে দিই কেন এই প্রবাদটার মানেটা এরকম বা কেন এটা ব্যবহার করা হবে। এখানে হচ্ছে বন্ধু আমার বিশেষত্ব। তারপর হচ্ছে আড়াই আঙুল দড়ি সৃষ্টি জুড়ে বেরি, মানে কি বলতো? অর্থাৎ এই যে আড়াই আঙুল দড়ি সৃষ্টি জুড়ে বেরি মানে হচ্ছে সামান্য উপায় দ্বারা কোনো বড় কার্য সম্পাদনের চেষ্টা প্রসঙ্গে এটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আড়ে হাতে লাগা। আড়ে হাতে মানে লাগা মানে কি? প্রাণপণ চেষ্টা বা ভয়ানক শত্রুতাকে বলা হচ্ছে আড়ে হাতে লাগা। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে আতিচোর পাতিচোর, হতে হতে সিদেল চোর। মানে কি? মানে সামান্য সামান্য দুষ্কর্ম করতে করতে লোকে শেষ পর্যন্ত একটা বড় ধরনের অপকর্ম যখন করে বসে, তখন তাকে বলে আতিচোর পাতিচোর, হতে হতে সিদেল চোর। পরটা হচ্ছে আত্মরেখে ধর্ম তবে পিতৃকর্ম। এই আত্মরেখে ধর্ম তবে পিতৃকর্ম মানে কি বলতো? আগে নিজের রক্ষার উপায় করবে, পরে বাবার কার্য করবে। মানে বিষয়টা কেমন বলতো? যে আপন বাঁচলে বাপের নাম। সংস্কৃতকে যেটাকে বলা হচ্ছে আত্মানাং সততাং রক্ষেত, অর্থাৎ সবসময় স্বার্থপরতার যদি উদাহরণ দেওয়া হয়, স্বার্থপরতার উদাহরণ দিতে গিয়ে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। পরেরটা একটা বিখ্যাত প্রবাদ, যে আদরে ভোজন কি করে ব্যঞ্জন। অসাধারণ প্রবাদ এটা, এবং ব্যাখ্যা করে তোমার বন্ধু বুঝিয়ে দেব। যে এই আদর করে যদি ভোজন করায় খুব তৃপ্তি হয়, এতে কিন্তু তরকারি না হলেই কিন্তু চলে। মানে সাধারণত মানে ভালোবাসাতেই পেট ভরে, এটাই হচ্ছে এর প্রধান ভাবার্থ। ইংরেজিতে এটাকে বলে থাকে যে বিটার ইজ ডিনার অফ হার্বস হোয়ার লাভস ইজ দেন এ স্ট্যালেন অক্স অ্যান্ড বলছে হার্ডেড বলছে দ্যারিথ। ইংরেজিতে এরকম প্রবাদটা ব্যবহৃত হয়। বিষয়টা কেমন বলো তো? মানে দাশরথী, মানে এই বিষয়টা সম্পর্কে দাশরথী রায়ের নাম শুনেছে তোমরা, পাঁচালিকার। সেই দাশরথীর রায় সংক্রান্ত একটি উপাখ্যান আছে।
মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একদিন এক দরিদ্র ব্যক্তি দাশরথী রায়কে ভোজনের নিমন্ত্রণ করেছিল এবং আয়োজন অতি সামান্য, সাধারণত শাকান্ন করেছিল, শাক ভাত। তবে মাননীয় যে অতিথিকে সমাদর করে গৃহে স্বামী সুখাদ্যের অভাব মোচনের চেষ্টা করছে, তার গৃহিণী স্বয়ং রন্ধন করেছে, রান্না করেছে, গৃহস্বামী স্বয়ং পরিবেশন করতে করতে বলছে যে আয়োজন যেটা করেছিল আয়োজনের জন্য ত্রুটি স্বীকার এবং ক্ষমাও কিন্তু তার কাছে চেয়ে নিচ্ছিল। এবার দাশরথী রায় অন্ন হইতে মানে একবারে পুরো পরমান্ন মিষ্টান্ন পর্যন্ত সকল জিনিসের এবং রান্নার কাজের অজস্র প্রশংসা করছিল। তখন এক ধনী ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। তিনি ভাবলেন যে দাশরথী কখনো ভালো জিনিস খায় নাই, তাই এই সামান্য জিনিস খেয়ে সে প্রশংসা করছে। অতএব একদিন কি করলো যে দাশরথী রায়কে নিমন্ত্রণ করিয়া বহুমূল্য উৎকৃষ্ট জিনিস সে খাওয়ানোর চেষ্টা করলো এবং ইহা অবশ্যই কিন্তু ইহার অপেক্ষা অনেক অধিক প্রশংসাও করিবে এরকম একটা ভাবনা চিন্তা সে করলো। এইভাবে তিনি দাশরথী রায়কে নিমন্ত্রণ করলেন এবং দাশরথী রায়ের যথাযথ নিমন্ত্রণ গ্রহণ করলো এবং নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে দাশরথী রায় ওই ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে ভোজনও সারলেন। ধনী ব্যক্তি তখন কাছে বসে একটি চেয়ারে বসেছিল এবং আলবোলায় বসে সে কিন্তু তামাক টানছিল এবং যে ব্রাহ্মণ রান্না করেছে সে পরিবেশন করতে লাগলো এবং দাশরথী নীরবে খাওয়া দাওয়া শেষ করলেন। অবশেষে ধনী ব্যক্তির প্রশ্নের উত্তরে দাশরথীতে বললেন যে আপনি যে সকল আহার্য সংগ্রহ করিয়াছেন তা অবশ্যই মূল্যবান, তাতে সন্দেহ নাই, কিন্তু লুচি যতই উৎকৃষ্ট ঘৃত ময়দায় প্রস্তুত হোক না কেন তাহাতে ময়ান না দিলে তাহা আহার করা কিন্তু যায় না। আপনার এইটুখানি ত্রুটি হয়েছে। সেই গৃহস্থ ব্যক্তির সামান্য খাদ্যে প্রেম ময়ান দেওয়া ছিল, তাই তাহাও তো ভালো লাগিয়েছিল। আপনার এখানে সেই প্রেম ময়ানের অভাবেই সব মাটি হইয়াছে। অর্থাৎ তুমি যদি কাউকে নিমন্ত্রণ করে খাওয়াও, সেখানে যদি ভক্তি শ্রদ্ধা প্রেম প্রীতি ভালোবাসা না থাকে তাহলে সেই আদরের কোনো কিন্তু মূল্য নেই। আর তুমি যদি যতই দামি খাবার খাওয়াও না কেন সেখানে ভক্তি শ্রদ্ধা যদি না থাকে সেই দামের কোনো কিন্তু মূল্য নেই। ফলে ভালোবাসাটাই বড়, ভক্তিটাই বড়। এই কারণে বলা হচ্ছে আদরে ভোজন কি করে ব্যঞ্জন, অর্থাৎ ভালোবেসে খেতে দিলে তরি তরকারি কী খাওয়ালে সেটা বড় ব্যাপার নয়। পরেরটা হচ্ছে আদা কাঁচকলা, যাকে বলা হচ্ছে আদায় কাঁচকলায় সম্বন্ধ বহুল প্রচলিত বাবা, তোমরা জানো যে আদা কাঁচকলা একত্র থাকলে কিন্তু তাহা সিদ্ধ হয় না। এটা দেখবে আদা রেচক কিন্তু কাঁচকলা ধারক, পরস্পর বিরুদ্ধ গুণ বিশিষ্ট, সুতরাং তারা একে অপরের কিন্তু শত্রুভাবাপন্ন, যাকে বলা হচ্ছে হামার অ্যান্ড টং যাকে বলা হচ্ছে। কেউ কেউ এই প্রবাদে অন্যরূপ অর্থ করেন যে আদা কাঁচকলা সম্বন্ধ হচ্ছে জ্ঞাতিত্ব সম্বন্ধ কেউ বোঝাতে যান, যার সহিত একটা কাঁচকলাও আধখানা করিয়া বিভক্ত করিয়া লইতে হয়। সেই কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু জ্ঞাতি বিরোধের সৃষ্টি হইয়া থাকে। তাই শত্রুতা বুঝাইতে বা পরস্পরের মধ্যে হিংসার দেশের ভাব বুঝাইতে এই প্রবাদটা কিন্তু প্রচলিত হয়। ফলে যে অর্থেই বোঝে না কেন আদা কাঁচকলা কিন্তু একটা শত্রুভাব, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। পরে হচ্ছে আদা জল খেয়ে লাগা, বহুল প্রচলিত, হচ্ছে কষ্ট স্বীকার করে এক মনে কার্যসিদ্ধির জন্য হচ্ছে চেষ্টা করা, তাকে বলা হচ্ছে আদা জল খেয়ে লাগা, দৃঢ় প্রতিজ্ঞভাবে হচ্ছে কাজ করা। পরটা হচ্ছে আদার গায়ে শিয়াল বাঘ বা রাজা, আদার গায়ে শিয়াল বাঘ বা রাজা, কি বলতো যে বুনো গায়ে শিয়ালই হচ্ছে বাঘের মতো মনে হয়। আসলে বিদ্যার লোক যেখানে নাই সেখানে অল্প বিদ্যার লোকই পাণ্ডিত্য প্রদর্শন করে, এটাই হচ্ছে সেখানকার রীতি। সংস্কৃত থেকে যেটা বলছে নিরস্ত পাদপেদেশে রণ্ডহপি দ্রোমায়তে, সংস্কৃত যে ব্যাপারটা কিন্তু বলে থাকে। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে। দেখো বন্ধু, এই যে প্রবাদ প্রবচন, এটা বর্তমানে হয়তো ক্লাস 11 বাংলা মিডিয়ামে পাঠ্য আছে, SSC MSCতে পাঠ্য আছে, PSCতে পাঠ্য আছে। কিন্তু বন্ধু আমি যখন 2003 সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু আমাদের সময় এটা পাঠ্য ছিল। সুতরাং কোন সময় কোন ক্লাসে কোনটা পাঠ্য হয়ে যাবে এটা জানা যায় না, বোঝাও যায় না। তাই আমি বলবো যে বিষয়টা যে ক্লাসে যখনই পাঠ্য হোক না কেন তাকে নিট অ্যান্ড ক্লিনভাবে তোমরা বোঝার চেষ্টা করো, শেখার চেষ্টা করো, আত্মস্থ করার চেষ্টা করো, যাতে তোমরা কিন্তু জীবনে যখন যে প্রয়োজন আসবে তখন সেই প্রয়োজনে কিন্তু তুমি এদের কাজে লাগাতে পারো।
পরটা বন্ধু আরেকটা জনপ্রিয় প্রবাদ যে আদার ব্যাপারই জাহাজের খবর কেন। বিষয়টা কেমন যে সাধারণত আদা জাহাজে করে বিদেশে রপ্তানি করা হয় না, স্থানীয় হাটে বাজারেই সাধারণত এটা বিক্রয় হয়। সেই জন্য আদা ব্যবসায়ী জাহাজের খবর জানিবার কোনো কিন্তু প্রয়োজন নাই। আসলে অনধিকার চর্চাস্থলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত হয়, অর্থাৎ সামান্য মানুষের অসামান্য জিনিসের খোঁজ না নিয়ে কিন্তু ভালো। কিন্তু বর্তমান সমাজে কিন্তু মানুষ এর উল্টোটা করে থাকে, যে আদার ব্যাপারী হয়ে সবাই জাহাজের খোঁজ নেয়। এটা ইংরেজিতে সাধারণত ব্যবহৃত হয় দ্য কোবলার মাস স্ট্রিক টু হিজ লাস্ট। পরবর্তী প্রবাদ হচ্ছে যে আদা শুকালেও ঝাঁজ যায় না, বিখ্যাত প্রবাদ এবং আমার একটা জনপ্রিয় বাক্য বলতে পারো। আমি অনেক জায়গায় এটা কিন্তু ব্যবহৃত করি, বিশেষ করে আমার নিজের সম্পর্ক ব্যবহার করি বা অন্যান্য সম্পর্কে কিন্তু ব্যবহার করে থাকি। যে আদা কাঁচা অবস্থায় ঝাল, আবার শুকিয়ে গেলেও কিন্তু সে ঝাল যায় না, অর্থাৎ স্বাভাবিক ধর্ম কোনো কালেই লোপ পায় না। যাকে আরেকটা ন্যারেস্ট প্রবাদ মনে পড়ে যাচ্ছে, অঙ্গার শতধৌতন মলিনত্তন মুঞ্চতি, সংস্কৃত বলে থাকে, মানে যা যা রীতি ছাড়ে কদাচিৎ। ঠিক আছে, অর্থাৎ মহৎ লোক হীনাবস্থা হইল কিন্তু তার মহত্ব কখনো কিন্তু লোপ পায় না। দুষ্টু লোক দমিত হইল তাহার কিন্তু দুষ্ট প্রবৃত্তি কখনো কিন্তু ত্যাগ করে না। এই জন্যই কিন্তু বলা হয় আদা শুকালেও কিন্তু ঝাঁজ যায় না, অর্থাৎ যে যে ধরনের লোক যেভাবেই যার পরিবর্তন হয়ে না তার স্বভাবটা কিন্তু সে বজিয়ে কিন্তু রাখে। পরবর্তী প্রবাদ হচ্ছে আদি বা আদি কহিলে মানুষ রুষ্ট, মানে ব্যাপারটা কেমন বলতো, অর্থাৎ কাহারও যদি কুলের কথা ভালো লাগে না, মানে অপ্রীতির কথায় সকলেই কিন্তু বিরক্ত হয়, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো কথা বললেই সে রেগে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। পরটা হচ্ছে আদুরে গোপাল। আদুরে গোপাল মানে কি বলতো, যখন হচ্ছে আলালের ঘরের দুলাল, মানে হচ্ছে নাই দিয়া যাহার ইহকাল পরকাল নষ্ট করা হইয়াছে, অর্থাৎ তোমার আল্লাহ দিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে দিয়ে যা টোটালটা নষ্ট করে দিয়েছে তাকে বলা হচ্ছে আদুরে গোপাল। পরটা হচ্ছে আনারস বলে কাঁঠাল ভাই তুমি বড় খসখসে। ব্যাপারটা কেমন বলতো, যে আপনার দোষ না দেখিয়ে পরের দোষ দেখা যাকে বলাচ্ছে, মানে বিষয়টা হচ্ছে চালনি বলে ছুচুনি ভাইয়া তুমি বড় ফুটো। মানে ইংরেজিতে যে প্রবাদটা ব্যবহৃত হয়, দ্য পট কলস দ্য ক্যাটেল ব্ল্যাক। হ্যাঁ, বোঝা গেল বন্ধু। পরটা হচ্ছে আনকাপাস নিয়ে তুলো। এই আনকাপাস নিয়ে তুলো মানে কি, যে আগে কাপাস আনলে পরে তুলো পাওয়া যায়, মানে আগে উপাদান সংগ্রহ করো তারপর উপাদান গঠিত বস্তু পাই, অর্থাৎ আগে মাল জোগাড় করো তারপর তো খাওয়া দাওয়ার ভাবনা চিন্তা। তুমি মাল জোগাড় না করে খাওয়া দাওয়ার ভাবনা চিন্তা করছো, এটা কি করে হচ্ছে। মানে হচ্ছে সেই গ্রাম্য প্রবাদ এরকম আরেকটা আছে দেখবা, আনমাগির আন চিনতে দুমাগির প্রতি চিনতে। ঠিক আছে, এই বিষয়টা কেমন বলতো বন্ধু, যে গ্রাম এলাকায় যেটা ব্যবহৃত হয়, যে সাধারণত অন্যান্য রমণীর যে সাংসারিক অনেক প্রকার ভাবনা আছে, কিন্তু যে রমণী সতীন থাকে এবং তার জন্য তার স্বামীর অপ্রিয় হয়, সে সকল কাজের মধ্যেই কিন্তু স্বামীর ভাবনা কিন্তু ভাবিয়া থাকে। এই অর্থে কিন্তু এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। পরেরটা হচ্ছে আন সতীনে নাড়ে চারে বুন সতীনে পুড়িয়ে মারে। মানে বিষয়টা কেমন বলতো, যে অন্য সতীনে কেবল ঝগড়াঝাটি করে, কিন্তু আপনার ভগ্নী মানে নিজের বোনই যদি সতীন হয়, সে অন্য সতীন অপেক্ষা কিন্তু বেশি যন্ত্রণা দেয়। মানে বিষয়টা কেন, যে বিষয়টা কেমন বলতো, নিজের লোকই অধিক পরিমাণে অনিষ্ট করে। মানে হচ্ছে এই যে নিম তেতো নিষিদ্ধ তেতো তেতো মাকাল ফল, তার চেয়ে তেতো কন্যে বুন সতীনের ঘর। এই যে নিজের লোক ক্ষতি করে মানে কি, অর্থাৎ তোমার যার সব থেকে কাছে, তোমার যে ভালোবাসার মানে মানুষ, যে তোমার সব থেকে ক্লোজ ছিল, সেই কিন্তু জীবনে তোমার সব থেকে বড় ক্ষতিটা করে চলে যাবে। বন্ধু, আমার জীবনে আমি মর্মে মর্মে সেটা বুঝতে পারছি, তোমরাও নিশ্চয়ই এটা বুঝতে পারবে। এই কারণে কিন্তু প্রবাদটা, যে আন সতীনে নাড়ে চারে বুন সতীনে পুড়িয়ে মানে, অর্থাৎ নিজের লোকই সব থেকে বেশি ক্ষতিটা কিন্তু করে। পরটা হচ্ছে আপন কোটে পাই চিড়ে কুটে খাই। বিষয়টা কেমন বলতো, অর্থাৎ করায়ত্ত ব্যক্তি বা বস্তুকে লইয়া যা ইচ্ছা হয় তাহাই করিতে পারা যায়, অর্থাৎ নিজের আয়ত্তে যেটা আছে তাকে নিয়ে কিন্তু আমি যা কিছু করতে পারি, কিন্তু যে আমার আয়ত্তে নেই তাকে নিয়ে কিন্তু কিছু করা কিন্তু যায় না। আর যারা করতে চায় তারাই কিন্তু বোকামির পরিচয় দেয়। পরটা হচ্ছে আপন কোলে ঝোল টানে। এই যে আপন কোলে ঝোল টানা মানে নিজের দিকে ঝোল টানা, এটা প্রচলিত একটা প্রবাদ, যে সাধারণত স্বার্থসিদ্ধির দিকেই লোক বেশি দৃষ্টি রাখে। মানে নিজের স্বার্থ কীভাবে হবে বজায় থাকবে সেটাই মানুষ ভাবে, পরের স্বার্থর দিকে মানুষ কিন্তু তাকায় না।
পরটা হচ্ছে আপন গ্রামে কুকুর রাজা। বিষয়টা কেমন হতো, অর্থাৎ নিজের গণ্ডির মধ্যে সামান্য লোক নিজেকে বড় মনে করে। দেখো কুকুর যে এলাকার, সে এলাকাতে কিন্তু ভুক ভুক ঘেউ ঘেউ ইত্যাদি ইত্যাদি আওয়াজ করতে হয়, কিন্তু এলাকা ছেড়ে গেলে কিন্তু সে লেজ গুটিয়ে চুপচাপ কিন্তু চলে আসে। এই কারণেই বলে আপন গ্রামে হচ্ছে কুকুর রাজা। পরেরটা হচ্ছে আপন ঘরে সবাই রাজা, মানে কি নিজের ঘরে লোক যেরূপ প্রভুত্ব করিতে পারে অন্য গিয়ে সে করতে পারে না। অর্থাৎ নিজের বাড়িতে তুমি যেভাবে দাদাগিরি করতে পারো, হই হট্টগোল চিৎকার চেঁচামেচি করতে পারো, নিশ্চয়ই কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে, বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে কিন্তু সেটা তুমি করতে পারো না। পরটা হচ্ছে আপন ঘোল কেউ টক বলে না। ব্যাপারটা কি বলতে, নিজের তৈরি ঘোল কেউ কি টক বলে না, মানে কি নিজের জিনিসকে কেউ নিন্দা করিয়া কিন্তু তার মূল্য হ্রাস করতে কিন্তু চায় না। অর্থাৎ নিজে রান্না করে নিজে কেউ বলে খারাপ হয়েছে, কখনোই না। নিজে কোনো জিনিস একটা তৈরি করে বলেছে কখনো খারাপ হয়েছে না, ভালো হয়েছে। এই কারণে বলছে আপন ঘোল কেউ কিন্তু টক বলে না। পরটা হচ্ছে আপন চরকায় তেল দেওয়া, অর্থাৎ নিজের চরকায় তেল দেওয়া, বহুল প্রচলিত প্রবাদ। বিষয়টা কেমন বলতো, যে চরকায় তেল দিলে তা কিন্তু সহজে কিন্তু ঘুরিবে এবং তাতে বেশি সুতো কাটা হবে এবং বেশি লাভ হবে। মানে বিষয়টা হচ্ছে নিজের কাজে মনোযোগী হও, সবসময় যেন অনধিকার চর্চা বা পরচর্চা না করাটাই কিন্তু ভালো, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে আপন চেয়ে পর ভালো, দেশ হতে বিদেশ ভালো। এটা কেমন বলো তো বন্ধু, যে অনেক সময় পরমাত্মের নিকট হইতে উপকার বা সাহায্যের পরিবর্তে উপেক্ষা, অনাদর, অবজ্ঞা, তাচ্ছিল্য কিন্তু বেশি লাভ করা যায়। কিন্তু অনেক সময় ক্ষেত্রে দেখা যায় অনাত্মীয়, অর্থাৎ যে তোমার আত্মীয় নয় তার থেকে কিন্তু তুমি বেশি সাহায্য কিন্তু পেতে পারো। এই জন্য বলে আপন চেয়ে পর ভালো, দেশ হতে হচ্ছে বিদেশ ভালো। আশা করছি বন্ধু আজকে সংক্রান্ত যে দ্বিতীয় ক্লাস, কিন্তু টোটাল প্রবাদ প্রবচনের 6 নম্বর ক্লাস, সেখানেও বিভিন্ন তত্ত্ব সমৃদ্ধ